হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যার মডেল কোশ্চেন পেপার 15 সলভ করছিলাম 585 পাতা। তো এর আগের ক্লাস পর্যন্ত আমাদের 13 অধ্যায়ের সলভ হয়েছিল। আজকের ক্লাসে আমরা 14 অধ্যায় এবং 15 অধ্যায়ে সলভ করে মডেল কোশ্চেন পেপার 15 এর সলিউশন সম্পূর্ণ কমপ্লিট করব। ওকে, এর পরের ক্লাস থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 16 সলভ করা শুরু করব। তাহলে শুরু করছি আজকের ক্লাস। দেখো 14 অধ্যায়ের একটা বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। আচ্ছা, 9 মিটার উচ্চতার 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে, এটা মিটার এককে আছে, ওটা কিন্তু সেমি এককে আছে, পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিটে সমস্ত জল বেরিয়ে যায়। তাহলে ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই যে ব্যাসটা ধরে নেব বা ব্যাসার্ধ ধরে নেব, ব্যাসার্ধ ধরে নিয়ে যে এর আয়তনটা বেরোবে, ট্যাঙ্কে যেহেতু জলপূর্ণ আছে তার আয়তনটা বের করবো, এবং পাইপ দিয়ে কতটা জল যাচ্ছে সেখানে ব্যাস, এবং একটা পাইপও সেখানে লম্ববৃত্তাকার চোঙাকৃতি আকৃতি ধরতে হবে। ঠিক আছে, তার ব্যাস বলা আছে বা ব্যাসার্ধ বলা আছে, এবং উচ্চতাও বলা আছে। উচ্চতা মানে মিনিটে কতটা যাচ্ছে, এটাকে আমাদের উচ্চতা ধরতে হবে। আচ্ছা, ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান 8 মিটার। হ্যাঁ, ট্যাঙ্কের উচ্চতা কত? 9 মিটার। ঠিক আছে, অতএব ট্যাঙ্কে জলের আয়তন, ট্যাঙ্কে জলপূর্ণ আছে বলেছে, জলের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ। তার মানে পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ মানে 9, এত ঘন মিটার। ঠিক আছে, এবার লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক। আচ্ছা, পাইপের ব্যাস কত? যে পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, পাইপের ব্যাস ইজ ইকুয়াল টু 6 সেমি। 6 সেমি মানে 0.06 মিটার। হ্যাঁ, অতএব পাইপের ব্যাসার্ধ কত? সমান 0.06/2 মিটার সমান 0.03 মিটার। এটা হচ্ছে পাইপের ব্যাসার্ধ। আচ্ছা, পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। ঠিক আছে, পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তাহলে 1 মিনিটে পাইপ দিয়ে যতটা জল বের হয় তার আয়তন। 1 মিনিটে পাইপ দিয়ে বের হওয়া জলের আয়তন, বের হওয়া জলের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 ইন্টু আর মানে 0.03 তার স্কোয়ার ইন্টু এইচ, এইচ এখানে 225, হ্যাঁ 225 ঘন মিটার। এবার এইটা হচ্ছে মোট আয়তন, এইটা হচ্ছে 1 মিনিটে বের হয়, তাহলে টোটাল কত মিনিট লাগবে বের হতে? এইটা বা এইটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, বা এখানে ধরে নিলেও হবে, ধরি x মিনিটে সমগ্র জল বেরিয়ে যাবে, তাহলে x মিনিটে কত জল বের হবে, এইটার সঙ্গে x গুণ করলে শর্তানুসারে x ইন্টু এইটা ইকুয়াল টু এইটা, এইভাবে করলেও হবে। ঠিক আছে, আচ্ছা এই আয়তনটা আমরা পাশে লিখছি 22/7 9। অতএব পাইপের সমগ্র জল বের হতে সময় লাগবে, বা ট্যাঙ্কের এবার ধরি সমগ্র জল বের হতে না এত এটা 1 মিনিটে জল বের হয়, 6 সেমি ব্যাসের মিনিটে এত মিটার বেগে জল বের হয়, তাহলে 36 মিনিট আছে, 36 মিনিটে সমগ্র জল বেরিয়ে যায়, তাহলে 36 মিনিটে, অতএব 36 মিনিটে পাইপ দিয়ে বের হওয়া জলের আয়তন, 36 মিনিটে কতটা বের হয়, এটার সঙ্গে 36 গুণ 22/7 ইন্টু 0.03 তার স্কোয়ার ইন্টু 225
ইন্টু 36 এত ঘনমিটার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে দুটো সমান, অতএব শর্তানুসারে 36 মিনিটের সমগ্র জল বের হয়ে যায় বলে 36 দিয়ে গুণ। শর্তানুসারে 22/7 ইন্টু r² ইন্টু 9 ইজ ইকুয়াল টু 22/7 ইন্টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225 ইন্টু 36, বা এই r² কেটে দিচ্ছি, এই 22/7 r² ইজ ইকুয়াল টু 0.03 ইন্টু 0.03 ইন্টু 225 ইন্টু 36 বাই 9। এইটা দশমিক উঠে গেলে 100 হয়ে গেল, এই দশমিক উঠে গিয়ে আবারও 100 হয়ে গেল। ঠিক আছে, এই 3 3 9, আবার 3 দিয়ে কেটে দিচ্ছি। আচ্ছা 100, 9 25 225, 4 25 100। ঠিক আছে, 4 9 36, বা r² ইজ ইকুয়াল টু এটা 9/10 তার স্কোয়ার। ঠিক আছে, বা r ইজ ইকুয়াল টু 0.9 হয়ে যাচ্ছে, r ইজ ইকুয়াল টু 0.9। আরটা আমরা কি ধরেছি, আর ধরেছি ট্যাঙ্কের ব্যাসার্ধ, অর্থাৎ ট্যাঙ্কের ব্যাসার্ধ 0.9 মিটার, এবং ট্যাঙ্কের ব্যাস কত হয়ে যাবে, অতএব ট্যাঙ্কের ব্যাসার্ধ সমান 0.9 মিটার, অতএব ট্যাঙ্কের ব্যাস is equal to 2 into 0.9 মিটার is equal to 1.8 মিটার। 1.8 মিটার মানে কেউ সেমিতে রাখতে পারে, 180 সেমি হয়ে যাবে 100 দিয়ে গুণ করলে। নেক্সট দেখো 2 এর দাগেরটা, 14 দাগের 2 এরটা। দাগে 2 এরটা কি বলেছে দেখো, একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। শঙ্কু আকৃতির কাঠের খেলনার ভূমিতলের ব্যাস 10 সেমি। খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে, তাই তো? আচ্ছা, বক্রতলের সূত্র πr/l, খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে, কত ঘন সেমি কাঠ লাগবে মানে আয়তন বের করতে হবে। আচ্ছা, খেলনার ভূমির ব্যাস, খেলনার ভূমির ব্যাস ইজ ইকুয়াল টু 10 সেমি বলা আছে, তাই তো? এখান থেকে অতএব খেলনার ভূমির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 10/2 সেমি সমান 5 সেমি। খেলনার ভূমির ব্যাসার্ধ 5 সেমি। ঠিক আছে, আচ্ছা, এবার প্রতি বর্গ সেমি এত টাকা হিসেবে এত টাকা পালিশ করতে এত টাকা খরচ পড়ে, কি বলেছে, এত টাকা খরচ পড়ে প্রতি বর্গ সেমিতে, 1 বর্গ সেমিতে, প্রতি বর্গ সেমিতে মানে 1 বর্গ সেমিতে, এত বর্গ সেমিতে। আচ্ছা, 1 টাকা খরচ পড়ে 1/2.10 বর্গ সেমিতে, আর 429 টাকা খরচ পড়বে 429 ইন্টু 1/2.10 বর্গ সেমিতে। দশমিক উঠে গেলে এর পাশে আমরা শূন্য বসিয়ে দিচ্ছি, এই শূন্য আবার কেটে গেল, 21 দিয়ে সম্পূর্ণরূপে কাটবে কি, আচ্ছা এই একটা আমরা রেখে দিচ্ছি, 429 ইন্টু 10/21 এত বর্গ সেমিতে। আচ্ছা, তাহলে এটা বলছে বক্রতল, তাহলে πr/l সমান এইটা হবে। হ্যাঁ, আবার খেলনার পার্শ্বতলের ক্ষেত্রফল ধরি খেলনার তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু l সেমি। শঙ্কু আকৃতি বলেছে তো, তাই তির্যক উচ্চতা লাগবে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বা বক্রতলের ক্ষেত্রফল বের করতে।
অতএব বক্রতলের ক্ষেত্রফল, অতএব খেলনার বক্রতলের ক্ষেত্রফল পাই আর, আর মানে 5 ইন্টু এল, এত বর্গ সেমি। শর্তানুসারে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইজ ইকাল টু 429 ইন্টু 10/21। 7 দিয়ে কাটলে 3 হয়ে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 14 42, 3 3 143, বা এল ইজ ইকাল টু, কি হচ্ছে 143 ইন্টু 10/22 ইন্টু 5, 5 দিয়ে 10 হয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে 11 1 11 13, বা এল ইজ ইকাল টু 13, এল ইজ ইকাল টু 13 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি বলেছে, এল এর মান বেরিয়ে গেল। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে? তাহলে খেলনার ব্যাসার্ধ জানি, তির্যক উচ্চতা জানি। ধরি খেলনার তাহলে উচ্চতা লাগবে, ধরি খেলনার উচ্চতা এইচ একক, এখানে মুছছে দেখো, কারণ আয়তন বের করতে হলে উচ্চতা জানা দরকার। ধরি খেলনার উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ সেমি। অতএব এই যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার 169 মাইনাস 25, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144, বা এইচ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব এইচ ইজ ইকুয়াল টু 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে আচ্ছা এই উচ্চতা বেরোলো, খেলনার উচ্চতা তাহলে বেরোলোই। এবার খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লাগবে? অতএব খেলনার আয়তন বের করতে হবে। অতএব খেলনার আয়তন, ইজ ইকুয়াল টু 1/3, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 5, এইচ মানে 12, এত ঘন সেমি। আচ্ছা 3 4 12, এটা আর কাটছে না, কোনোভাবে কাটাকাটি যাবে না। গুণ করলে কত হচ্ছে দেখো, 22, 5 22 110, আর 4 5 20, তাহলে 11 2 22 0 0 ডিভাইডেড বাই 7 দিয়ে হলে 3 7 21, 1 10, 7 1 7, 3 30, 4 7 28, 2 2/7 ইজ ইকুয়াল টু 2200/7 ঘন সেমি ইজ ইকুয়াল টু 314.2/7 ঘন সেমি। তাহলে স্টেটমেন্টটা লিখে দেবে, খেলনাটি তৈরি করতে এত ঘন সেমি কাঠ লাগবে। খেলনাটি তৈরি করতে 314.2/7 ঘন সেমি কাঠ লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো 14 এর হলো 14 এর তিনেরটা। তিনের বলছে কি দেওয়া আছে, 6.6 সেমি দীর্ঘ, 4.2 ডেসিমি প্রশস্ত, 1.4 ডেসিমি পুরু একটি আয়তঘনাকার ধাতব টুকরো গলিয়ে 2.1 ডেসিমি ব্যাসের কটি গোলক তৈরি করা যাবে? তাহলে আয়তঘনকের প্রথমে যে নিরেট আয়তঘনক তার আয়তনটা বের করব। আয়তঘনকের দৈর্ঘ্য, আয়তঘনকের দৈর্ঘ্য সমান 6.6 ডেসিমি, আয়তঘনকের প্রস্থ সমান 4.2 ডেসিমি, আয়তঘনকের আয়তঘনকটি বা আয়তঘনকটি কতটা পুরো? 1.4 ডেসিমি পুরো, 1.4 ডেসিমি পুরো। অতএব
ঘনকের আয়তন কতটা? 6 ইন্টু 6, 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, এত ঘন ডেসিমি। ঠিক আছে, এটা বেরিয়ে গেল কতটা আয়তন আছে আয়তন ঘনকে। আচ্ছা, এবার এটাকে গলিয়ে 2.1 ডেসিমি ব্যাসের কটি গোলক তৈরি করা যাবে? আচ্ছা, গোলকের আমরা ধরে নিচ্ছি এক্সটি গোলক তৈরি করা যাবে। এক্সটি গোলক তৈরি করা যাবে। গোলকের ব্যাস কত বলা আছে? গোলকের ব্যাস সমান 2.1 ডেসিমি। 2.1 ডেসিমি। অতএব গোলকের ব্যাস জানা আছে, ব্যাসার্ধ সমান 2.1/2 ডেসিমি সমান 1.05 ডেসিমি, তাই তো? এবার অতএব একটি গোলকের আয়তন, অতএব একটি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, মানে 1.05 তার কিউব, এত ঘন ডেসিমি। আর এক্সটি গোলকের আয়তন ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4/3 পাই 1.05 তার কিউব ঘন ডেসিমি। শর্ত অনুসারে এইটা সমান এইটা হয়ে যাবে, এই দুটো সমান হয়ে যাবে, তাই তো? মানে এইটা এই আয়তনের জিনিসটা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তাহলে শর্তানুসারে এই যে এক্স ইন্টু 4/3 পাই ইন্টু 1.05 তার কিউব ইজ ইকুয়াল টু 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4, এইটা। ঠিক আছে, বা এবার এক্স এর মানটা নির্ণয় করতে হবে। এক্স এর মান কত হবে? আচ্ছা, আবার একটা পার্ট চেয়েছে যে প্রতিটি গোলকে কত ঘনসেমি ধাতু থাকবে। মানে এই যে প্রতিটি গোলকে কত ঘনসেমি ধাতু থাকবে, তাহলে এইটা দিয়ে যে তৈরি করা হচ্ছে, ধরো যে কটা গোলক হবে সেইটাকে এইটা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, মানে এইটা দিয়ে সেটাকে ভাগ করে দিলেই হবে, তাহলে প্রত্যেকটা গোলকের আয়তন বেরোবে। ঠিক আছে, বা এটাকে সিম্পলিফাই করলেও হতো, যেটা হবে, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। বা এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 6.6, 4.2, 1.4 বাই এটা 4/3 ইন্টু পাই এসে এখানে 22/7 ইন্টু 1.05 ইন্টু 1.05 ইন্টু 1.05, বা x is equal to 6 ইন্টু 6 ইন্টু 4.2 ইন্টু 1.4 ইন্টু 3টা উপরে আসবে, 7 উপরে আসবে, এর জন্য 100 উপরে, আবার এইটার জন্য 100 উপরে, আবার এইটার জন্য 100 উপরে। এই যে 1.05 দশমিক তুলে দিলে এই দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা দুটো শূন্য, 3 বার আছে, তাই 3 বার 100 হলো। ঠিক আছে, এখানে আছে 4, 22, 105, 105, 105। আচ্ছা, এই তিনটে দশমিক তুলে দিচ্ছি, তার জন্য 1 0 0 0, তিনটে দশমিক তিনটে শূন্য, এই দুটো শূন্য কাটলো, এইটা কেটে গেল। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে কাটলে 5 একুশে 105, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 5 একুশে 105, 5 20 100, 5 দিয়ে কাটলে 5 একুশে 105, 5 4 20। ঠিক আছে, এই 4 4 ক্যান্সেল, 21 দিয়ে 21, 2 42। ঠিক আছে, আর এই যে 3 দিয়ে 3, 7 21, 7 7 ক্যান্সেল, 7 2 14, 7 3 21, 3 দিয়ে কাটলে 3 3 দিয়ে কাটলে 3 22 66, 22 22 ক্যান্সেল, 2 2 4, 2 2 4, বা এক্স ইজ ইকুয়াল টু এই একটা 2, এই একটা 2, এই একটা 2, 8। ঠিক আছে, তাহলে কটি গোলক তৈরি করা যাবে? 8টি গোলক তৈরি করা যাবে। অতএব 8টি গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, 8টি গোলক তৈরি করা যাবে। এবার দেখো নেক্সট 14 দাগের কমপ্লিট হলো। এবার আবার একটা পার্ট বলেছে যে
প্রতি গোলকে কত ঘন সেমি ধাতু থাকবে। অতএব প্রতি গোলকে ধাতু থাকবে। আচ্ছা, এইটা দিয়ে তো 8টি গোলক তৈরি করা যাচ্ছে, তাহলে এইটাকে 8 দিয়ে ভাগ করে দিলেই আমরা প্রতি গোলকে কতটা ধাতু থাকবে পেয়ে যাব। তাহলে এই যে 6.6 ইন্টু 4.2 ইন্টু 1.4 বা 8, ঠিক আছে, এটা এলো। এবার এই দশমিকের জন্য 0, দশমিকের জন্য আবারও 0, এই দশমিকের জন্য আবারও 0। আচ্ছা, 8 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে 4 33, আবারও 2 দিয়ে 2 এটা 21, আবারও 2 দিয়ে 7, তাহলে উপরে হয়ে যাচ্ছে 33 ইন্টু 21 ইন্টু 7 বাই 1000 এত ঘন সেমি প্রতি গোলকে, এত ঘন সেমি ইজিক্যাল টু অ্যান্সারটা কত হবে দেখো। এইটা আছে 7 থেকে 7, 7 দুগুণে 14, 147কে 33 দিয়ে গুণ, 3 7 21 1 থেকে 2, 3 7 21 1 থেকে 2, 3 4 12 দিয়ে 14 4, 3 7 21 1 থেকে 2, 3 4 12 দিয়ে 14 4 থেকে 1, 3 3 4, আবার একবার 4 4 1 1, 4 5, 4 4 8 4। আচ্ছা, ইজিক্যাল টু আসছে, আচ্ছা ওপরটা যদি একটু মুছে, এখান থেকে আসছে দেখো, এরপর ইকুয়াল টু আছে 4851 বাই 1000 এত ঘন সেমি, তাই তো? এটা সেমি এককে আছে নিশ্চয়ই, এটা আছে সেমি এককে, ঠিক আছে, সেমি এককে আছে। তাহলে প্রতি গোলকের আয়তন কত হচ্ছে, না সেমি নয়, ডেসিমি এককে আছে। এত ঘন, এখানে ডেসিমি হবে, এত ঘন ডেসিমি, প্রত্যেক গোলকের আয়তন এত ঘন ডেসিমি, প্রতি গোলকে ধাতু থাকবে এত ঘন ডেসিমি, is equal to 4.851 ঘন ডেসিমি, 4.851 ঘন ডেসিমি, ঠিক আছে, প্রতি গোলকে এতটা করে ধাতু থাকবে। নেক্সট দেখো 14 দাগের কমপ্লিট হলো। এবার আমরা 15 দাগে যাবো, রাশি বিজ্ঞানের অঙ্কে। দাগের একেরটা, প্রথমটাই বলেছে ছাত্রছাত্রীদের গড় নম্বর নির্ণয় করো যদি তাদের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে গড় নম্বর নির্ণয় করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যাকে কাজে লাগিয়ে। তাহলে যে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে এখান থেকে, তাই তো? তাহলে পরিসংখ্যা বিভাজন ছকটি হবে পরিসংখ্যা বিভাজন ছকটি হবে, দেখো এখানে কোশ্চেনে যেটা দেওয়া আছে যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, এইভাবে। তাহলে আমরা এখানে লিখব এই যে শ্রেণী হিসাবে লিখছি, শ্রেণী, বা এটা নম্বর বললেও হতো, বা নম্বর বলছি, এটা প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা, ঠিক আছে, এখান থেকে হয়ে যাচ্ছে প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা। তাহলে 10-এর কম 6 জন আছে, তাহলে 0 থেকে 10 এটা 6 জন, দশ থেকে 20 10 মাইনাস 6 সমান 4। আচ্ছা, 20 থেকে 30 কত হবে? এই যে 10-এর নিচে টোটাল কতজন আছে, 20-এর নিচে টোটাল আছে 10 জন, তাহলে আর 30-এর নিচে 18 জন, তাহলে 18 মাইনাস 10 এটা 8 জন হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এইটা যে বেরোচ্ছে ছাত্র সংখ্যা, এটা এফ, হ্যাঁ, এটা এফ আই। এখান থেকে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে, কিন্তু মধ্যক নির্ণয় বাকি আছে, আবার এফ আই এক্স আই নির্ণয় করতে হবে। আচ্ছা, 20 থেকে 30, 30 থেকে 40 কতজন? টোটাল 40-এর নিচে পেয়েছে 30 জন, আর 30-এর নিচে পেয়েছে 18 জন। এইটা হবে 30 মাইনাস 18 সমান 12 জন। আর 50-এর নিচে পেয়েছে 46 জন, তাহলে 40 থেকে 50, এটা হয়ে যাবে 46 মাইনাস 30, 16। এটা ঠিক আছে, এইটা আসছে। এবার মধ্যক কি হবে? আর এটা এফ আই এক্স আই, মধ্যক হচ্ছে এক্স আই। এখানে 0 প্লাস 10/2, তার মানে 5, 10 প্লাস 20/2 15, 20 প্লাস 30/2 25, 30 প্লাস 40 35, 40 প্লাস 50/2 90/2 45। আচ্ছা, 5 6 30, 4 15 60, 8 25 200, 35 ইন্টু 12 350 প্লাস 70 420, আর 45 ইন্টু 16 45 ইন্টু 16, 5 6 30, 7 থেকে 3, 4 6 24, 7 3 27, আর ইন্টু 45, 0 7 আর 5 12, 2 হাতে 1, 4 2 4 7, হ্যাঁ, 720। সামেশন অফ এফ আই এক্স আই ইজ ইকুয়াল টু 0, 2 আর 2 4, 4 আর 6 10, 10 আর 3 13, 3 হাতে 1, 2 আর 2 4, 4 আর 6 10, 10 3 13, 3 হাতে 1, 7 আর 8, 8 আর 4 12, 12 আর 2 14। আর সামেশন অফ এফ আই কত? সামেশন অফ এফ আই 16 12 28 আর 36, 16 আর 12 28 আর 36, 4 40, 46 আসছে, তাই তো নাকি? 46। আচ্ছা, এবার কি চেয়েছে? গড়। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু, এখানটা করে দেখাচ্ছি। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 1430/46। এইখানে যদি রাফলি ভাগটা করি, 46 1430, 4 দিয়ে 4 4 16 3, 3 6 8 8 থেকে 1, 3 6 8 8 থেকে 1, 3 4 12 1 13, 8 13 5 13 হাত থেকে 1, 3 4 0 1 0 46 4 দশমিকের জন্য 0 0 0 31.08 বা 9 এরকম কিছু একটা আসছে। কারণ এখানে তারপরে 9 খাবে বা 8 খাবে, 6 8 48 8 থেকে 4, 4 8 32, 6 8 48 হাত থেকে 4, 4 8 32 4 36। আচ্ছা, এইটাও বড় নাম্বার খাচ্ছে, তারপরে ইজ ইকুয়াল টু 31.09 প্রায়, এইটা আসছে 31.09 প্রায়। ঠিক আছে, কারণ এই যে দশমিক ভাগ করলে এই যে 31.08 এসে গেছে, তারপরে এটা 8 10 2 10 থেকে 1, 6 থেকে 7, 7 10 3 10, দশমিকের জন্য 0। এবার এই যে নাম্বারটা খাবে, এরপরে 5-এর ওপরে নাম্বার হবে। এখানটা যেহেতু 5-এর ওপরে হয়ে যাচ্ছে, অবশ্যই 5-এর ওপরে হবে। হ্যাঁ, 4 7 28, 7 6 7 42, 7 6 হচ্ছে, 6 খাচ্ছে। 6 খেলে এটা যেহেতু 5-এর চেয়ে বড়, আমরা যেহেতু 2 ঘর পর্যন্ত নেবো দশমিকের পর, দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিচ্ছি, এবং যেহেতু তার দশমিকের তৃতীয় নম্বরে যেটা আছে সেটা 6 আছে, 5-এর বড়, তাই তার 2 ঘর পর্যন্ত যেহেতু নিচ্ছি, তাই দ্বিতীয় ঘরে যেটা আছে সেটা 1 যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম। এবার স্টেটমেন্টটা লিখবে, নির্ণয় যৌগিক গড় 31.09 প্রায়। ঠিক আছে, নেক্সট দেখো 15 দাগে 2 এর অঙ্কে যাচ্ছে। এর পরেরটা কি বলেছে? এর মান নির্ণয় করতে বলেছে, মধ্যমা দেয়া আছে, মধ্যমা দেয়া আছে, একটা ধ্রুবক পদ দিয়ে দেওয়া আছে এ, সেখান থেকে
এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন তালিকা কাজে লাগিয়ে মধ্যমা নির্ণয় করব। এবার এটা কি দেওয়া আছে, মধ্যমার যেটা আছে 0 থেকে 10, 10 থেকে 20 এরকম মান দেওয়া আছে। তাহলে পরিসংখ্যা বিভাজন ছক এখানে শুধু লিখে দেবে ক্রমযৌগিক। এর ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক হবে, ছকটি হবে কি হবে, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি হবে, এখানে আছে মান পরিসংখ্যা, এখানে একটা হবে মান আর একটা হবে পরিসংখ্যা। ঠিক আছে, আর একটা হবে যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটা ক্ষুদ্রতর সূচকে। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচকে। আচ্ছা, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইভাবে 40 থেকে 50 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, আর তারপরে আছে 40 থেকে 50, এইটা আছে। ঠিক আছে, তাহলে দেখো সহজে এর মানটা নির্ণয় হয়ে যাবে। তাহলে 0 থেকে 10, 3a 20, 12, 7, এখানে আছে 3a 20, 12, 7, এটা পরিসংখ্যা মানে fi, আর এটা হয়ে যাচ্ছে ক্রমযৌগিক মানে 3, এটা 3 প্লাস এ, এটা হয়ে যাবে 3 প্লাস এ প্লাস 20, তার মানে 23 প্লাস এ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 23 প্লাস এ প্লাস 12, তার মানে 35 প্লাস এ, এখানে হয়েছে 35 প্লাস এ প্লাস 7 ইজ ইকুয়াল টু 42 প্লাস এ, 42 প্লাস এ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 42 প্লাস এ। এবার আমাদের এইখানে পরিসংখ্যা কত হয়ে যাচ্ছে, সামেশন অফ fi, এটা হয়ে যাচ্ছে 20 এ প্লাস 20, 30, 32, 32 এর সাথে 39, 39 এর 3 42, এ প্লাস 42, এখানটা যেটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ম্যাচ করে যাচ্ছে উভয় দিক। ঠিক আছে, তাহলে এবার দেওয়া আছে মধ্যমা কত, 27। মধ্যমা 27 মানে 27 মানটা এই 20 আর 30 এর মাঝে পড়ছে। প্রদত্ত মধ্যমা সমান 27, প্রদত্ত মধ্যমা সমান 27, তাই তো 27। অতএব মধ্যমা শ্রেণী কত, মধ্যমা শ্রেণী তার নিচে যে ক্যালকুলেশন করবে, অতএব মধ্যমা শ্রেণী কত হবে, এই যে 27 মানটা 20 আর 30 এর মাঝে পড়ছে, 20 থেকে 30, এই মানটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। তাহলে এল কত হয়ে যাচ্ছে, এল ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, আচ্ছা, এল হয়ে যাচ্ছে 20, আর কি কি দরকার মধ্যমা নির্ণয়ের জন্য, এল পেয়ে গেছি আমরা। মধ্যমা শ্রেণী হচ্ছে এইটা, এর এফ কত, ফ্রিকোয়েন্সি এফ হয়ে যাচ্ছে এর 20, এল n/2 এর মান হচ্ছে n/2 ইজ ইকুয়াল টু 42 প্লাস a বাই 2, n/2টা। ঠিক আছে, এটা টোটাল n বের করেছি। আর cf কত হবে, cf মানে এইটা মধ্যমা শ্রেণী, এর আগে আছে cf ইজ ইকুয়াল টু 3 প্লাস a, আর এইচ হয়ে যাচ্ছে দেখো 10, এই যে 10 এর পার্থক্য আছে। অতএব মধ্যমা কত, এইখান থেকে মধ্যমা পাচ্ছি, আর এই মধ্যমা যেটা পাবো আর যে মধ্যমা দেওয়া আছে দুটোকে সমান করব। ঠিক আছে, মধ্যমা হয়ে যাচ্ছে এল মানে 20 প্লাস n/2 মাইনাস cf, এটা ইন্টু এইচ 10 হবে, বাই এফ হয়ে যাচ্ছে 20। হ্যাঁ, আচ্ছা, n/2 হয়ে যাচ্ছে 42 প্লাস a বাই 2, n/2 মাইনাস cf কত, 3 প্লাস a, 3 প্লাস a। আচ্ছা, এইটা কেটে গিয়ে
এটা 2 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 20 প্লাস, এখানে নিচে 2 আছে আর এখানটা আমরা লসাগু করি 2, তাহলে ওইটা হচ্ছে 42 প্লাস এ, এই 2টা এখানটা লিখছে 42 প্লাস এ -6 মাইনাস 2a, এটা লসাগু 3 প্লাস এ আছে, এটা ব্র্যাকেট করছে, হ্যাঁ এই যে 3 প্লাস এ CF ইজ ইকুয়াল টু 20 প্লাস এই 2টা তো নিচে নেমে চলে আসবে 4, এটা হচ্ছে 42 মাইনাস 6 36 মাইনাস এ, 36 মাইনাস এ, তাহলে শর্ত অনুসারে এই মানটা কার সঙ্গে সমান, 27-এর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে শর্ত অনুসারে এটা মুছে দিচ্ছি, দেখো শর্ত অনুসারে যেটা হচ্ছে এই যে 20 প্লাস 36 মাইনাস এ বাই 4 ইজ ইকুয়াল টু 27, বা 36 মাইনাস এ বাই 4 ইজ ইকুয়াল টু 27 মাইনাস 20, বা 36 মাইনাস এ ইজ ইকুয়াল টু এইটা বাই 4 ইজ ইকুয়াল টু 7, বা 36 মাইনাস এ ইজ ইকুয়াল টু 4 7 28। ঠিক আছে, তাহলে বা মাইনাস এ ইজ ইকুয়াল টু 28 মাইনাস 36, বা মাইনাস এ ইজ ইকুয়াল টু -8, এ কেটে গেলে বা এ সমান 8, অতএব এর মান হবে 8, এর মান হবে 8। ঠিক আছে, দেখো তাহলে এখানে 15 থেকে 2 এরটাও কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 15 থেকে 3 এর অঙ্কে যাব। 15 থেকে 3 এরটা কি বলেছে? আচ্ছা, ওজাইব দেয়নি, এখানে নিম্নলিখিত রাশি তথ্য থেকে সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছে। রাশি তথ্য দেওয়া আছে, গণিতে প্রাপ্ত নম্বর আছে, গণিতে প্রাপ্ত নম্বর আর ছাত্রী সংখ্যা। ঠিক আছে, গণিতে প্রাপ্ত নম্বর আর ছাত্রী সংখ্যা এই দুটো দেওয়া আছে। 5 থেকে 10 করে 45 থেকে 0 থেকে 5, তাই তো না, 5 থেকে 10, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45। ঠিক আছে, এইটা 5, 8, 15, 10, 5, 8, 15, 10, 5, 8, 15, 10, 9, 4, 3, 2, 9, 4, 3, 2। তাহলে কোন শ্রেণী বরাবর এখানে সংখ্যাগুলো, এই 15টা মান আছে এই শ্রেণীতে, তার মানে সংখ্যাগুলো শ্রেণী হচ্ছে এই যে 15 থেকে 20, এই শ্রেণীটা সংখ্যাগুরু শ্রেণী। অতএব সংখ্যাগুরু শ্রেণী কোনটা হচ্ছে? এই যে 15 থেকে 20টা, 15 থেকে 20। অতএব এল সমান কত হয়ে যাচ্ছে? এল ইজ ইকুয়াল টু 15। এল ইজ ইকুয়াল টু 15 হয়ে যাচ্ছে, সংখ্যাগুরু শ্রেণী এইটা। আবার এই F1 এর মানও 15ই হচ্ছে, F1 এর মানও 15ই দেওয়া আছে। আচ্ছা, F0 এর মান কত? তার আগেরটা 8। আচ্ছা, F2 এর মান কত? তারপরেরটা 10। আচ্ছা, আর স্টেপ লেন্থ এখানে h ইজ ইকুয়াল টু 5, h ইজ ইকুয়াল টু 5। এইগুলোই দরকার ছিল, তাই তো? আর কিছু দরকার পড়বে এখানে? পরিসংখ্যা মান নির্ণয়ের জন্য এগুলোই যথেষ্ট। তাহলে অতএব সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু এল, মানে 15 প্লাস F1 মাইনাস F0, তাই তো? F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। F1 কত? 15 মাইনাস F0 8,
2f1 মানে 2 ইন্টু 15 মাইনাস 8 মাইনাস 10 ইন্টু এইচ এর মান 5 ইজ ইকুয়াল টু 15 মাইনাস এইটা হয়ে যাচ্ছে 7 ইন্টু 5 15 দুগুণে 30 মাইনাস 10 আর 8 18 ইজ ইকুয়াল টু 15 মাইনাস 5 7 35 আর এইটা 30 থেকে 18 বিয়োগ করলে 12 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু কোনো কিছু দিয়ে কাটছে না, তাহলে 12 লসাগু করলে 15 ইন্টু 12 180 মাইনাস 35 ইজ ইকুয়াল টু 12 5 করে 10 5 10 থেকে 1 3 থেকে 4 4 করে 4 8 148/12 এই ভাগটা এখানে যদি করে দেখি 12 দিয়ে 145/12 12 একে 12 2 5 25 তাই তো 25 হলে 15 ইন্টু 12 180 আবারও 145 আসছে। ক্যালকুলেশনটা একটু চেক করতে হবে, কারণ সংখ্যাগুলো মানটা যেটা আসবে এই 15 থেকে 20 মধ্যেই আসতে হবে। আচ্ছা 15 প্লাস, যদি এই ভাগটা এখানে আগে করে নিই 115টাকে সেপারেট রাখছি। আচ্ছা এইখানে তো এটা প্লাস ছিল, আমরা মাইনাস করে ফেলেছি। এটা প্লাস হবে, তাহলে যোগ করলে এটা 12 5 8 3 11 রেখা থেকে 1 5 8 3 11 রেখা থেকে 1 এখান থেকে 2 215/12 12 দিয়ে 2 1 5 12 একে 12 9 95 7 12 84 7 12 84 11 দশমিকের জন্য 0 6 12 7 12 84 9 12 108 108 2 দশমিকের জন্য 0 12 একে 12 8 0 6 12 72 6 হ্যাঁ 17 দশমিক, তাহলে এইখানেটা 6 হয়ে যাচ্ছে। যেহেতু 6 হয়ে যাচ্ছে তাহলে দশমিকের পর তৃতীয় ঘরে যেটা আছে সেটা 5-এর বেশি ইজ ইকুয়াল টু 17.916। এবার দু ঘর পর্যন্ত যদি নিই 17.92 হয়ে যাবে প্রায়, কারণ তৃতীয় ঘরে যেটা আছে সেটা যদি 5-এর বেশি থাকে আমরা দু ঘর পর্যন্ত নেবো, তাহলে দ্বিতীয় ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে 1 যোগ হয়ে যায়। 6 আছে তাহলে 1 যোগ হয়ে যাবে, তাহলে 17.92। এবার স্টেটমেন্টটা উল্লেখ করবে যে নির্ণয় সংখ্যাগুলো মান 17.92 ব্র্যাকেটে প্রায় অবশ্যই লিখবে। নির্ণয় সংখ্যাগুলো মান 17.92 ব্র্যাকেটে প্রায় অবশ্যই লিখবে। দেখো এই অ্যান্সার এসে গেল 15 দাগে। আচ্ছা এটা 3-এর দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, 15 দাগের 3। ঠিক আছে, এর সাথে সাথে আমাদের মডেল কোশ্চেন পেপার 15 সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। 585 পাতায় মডেল কোশ্চেন পেপার 15 সম্পূর্ণরূপে কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরের ক্লাসে মডেল কোশ্চেন পেপার 16 সলভ শুরু করব। 15টা মডেল কোশ্চেন পেপার 15 কমপ্লিট হলো, 25টা মডেল কোশ্চেন পেপার আছে। এইভাবেই আমাদের আরো যে কটা মডেল কোশ্চেন পেপার বাকি আছে সেগুলো কমপ্লিট করব। ঠিক আছে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।